বলেছিলাম যে এটা এই কমেন্ট আসলে আমি ওই নিউ সেকেন্ড ইয়ারের গ্রুপে দিতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে তোমাদেরটাতে দিয়ে ফেলেছি। হ্যাঁ, ওদেরকেও বললাম যে তোমাদের গ্রুপে দিতে গিয়ে এই গ্রুপে দিয়ে ফেলেছি। কারণ ওদের গ্রুপে ওরা খুব রিল্যাক্সে আছে। হুম, ওরা ওদেরকে আমি বললাম যে তোমরা তোমাদের ক্লাসে ওরা 500 5 জন 7 জন করে জয়েন করতেছে। তো বললাম যে 50 জন আছে আর কি ওদের গ্রুপে। তো বললাম যে তোমাদের সংখ্যা তো কম কেন? তো বলে যে স্যার খুব ঘুরে বেড়াচ্ছে, বা শীতের জন্য অনেকে কাবু হয়ে গেছে, মানে অসুস্থ, এটা সেটা মেলা কথা। তো পরে এই গতদিনে ওদের ক্লাস একবার ওই দেখি যে 4 জন না 5 জন জয়েন করেছে, পরে ক্লাস নেইনি। আজকে আবার এই একটা ইয়ে করতে চাইলাম যে দেখি তো কে কে জয়েন করতে চায়। তো ওইটা ভুলে তোমাদের গ্রুপে দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তোমরা অনেক রেসপন্স করেছো, ভালো কথা। তারপরে এখানে 25 26 জন রেসপন্স করেছো, এখানে আছো 19 জন। ওকে, তারপরেও খারাপ না। আচ্ছা, আজকে আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই প্রশ্নটা, এটা নিয়ে আলোচনা করব। ডিসকাস শেলিস ইউজ অফ ইমেজারি ইন টু এ স্কাইলার্ক। আচ্ছা, তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই। আগামী 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 শনিবার থেকে, অর্থাৎ কালকের দিনটা ব্রেক। কালকের দিনটা ব্রেক, তারপরে শনিবার থেকে প্রতিদিন রাত 9টায় তোমাদের ক্লাস। আমি 9টার, মানে অন্য যেদিন 9টায়, যেমন হচ্ছে রবি মঙ্গল সরি শনি সোম বুধ যে 9টায়, সেটাতে থার্ড ইয়ার আছে, তাদেরকে আমি রাত 10টায় পার করে দিয়েছি। এবং তোমাদেরকে এই 10 দিনের জন্য আর কি, তোমাদের এই 10 12 দিন পরীক্ষার আগ পর্যন্ত একটানা 9টায় হবে, তখন তারপরে গিয়ে ওদেরকে আবার 9টায় নিয়ে চলে আসবো। আচ্ছা, সো তোমরা তোমরা একটু অ্যাটেন্ড করার চেষ্টা করিও, কারণ এটা অনেকটা এরকম হয় যে তোমরা যদি অ্যাটেন্ড না করো আমি তোমাদের রেগুলার ক্লাসটা নিব না। কারণ আমি কেন এমনি এমনি খাটবো বা এমনি এমনি কেন শিডিউল দিয়ে রাখবো, যেটা আমি ফোর্থ ইয়ারের ক্ষেত্রে করেছি। ফোর্থ ইয়ারের প্রতিদিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছিলাম ওদের পরীক্ষার আগে, কিন্তু দেখা যায় যে জয়েন করেনি। ইভেন ওদের যে নির্ধারিত দিন সেই দিনেও 2 জন 3 জন 4 জন জয়েন করে, পরে একবার স্টপ করে দিয়েছি। পুরো পরীক্ষার আগে প্রায় 15 20 দিনে যে 15 20টা ক্লাস হয়তো একটাও পাইনি, একটাও তাদেরকে আমি দেইনি। এটা আমার একটা মন খারাপের বিষয়ও বলতে পারো, আবার এটাও বলতে পারো যে ফোর্থ ইয়ারের আসলে দরকার হয় না। ফোর্থ ইয়ারে যখন উঠে মানুষ, তখন তারা তো আর 6 মাস 1 বছর পর পাশ করলে তারা নিজেরাই টিচার হয়ে যাবে, তাদের এটা দরকার হয় না। কিন্তু তারপরেও চাচ্ছিলাম যে তাদেরকে দিতে। আবার ওদেরকে কোনো হোমওয়ার্ক দিলেও ওরা ফিডব্যাক দেয় না, বা এটাই হয় নেচার। এটা ফোর্থ ইয়ারে আমরা যখন ছিলাম তখনও আমরাও এটাই করেছি। তো এটা কমন, কিন্তু তারপরেও তারা চায় অনেকেই, আবার দিলে কাজ করে না। তো এরকম একটা মন খারাপের বিষয়টা থেকে আমি আর তাদের ইয়েটা নেইনি। তো তোমরা আশা করি জয়েন করবে প্রতিদিনই, এবং আমরা এই 10টা দিন আমরা ব্রিফ কোশ্চেন এবং এটার নাম কি আরেকটা, শর্ট কোশ্চেন, এগুলো নিয়ে আমরা একটু করে আলোচনা করবো। এবং ওই ক্লাসগুলো তোমাদের হবে 1 ঘন্টার বেশি সময় ধরে, একদিন করে অন্তত। কারণ হচ্ছে এই যে আমাদের অন্যদিন আবার থার্ড ইয়ার পড়ে যাবে। তো আমি হয়তো 1 ঘন্টা 10 মিনিট বা আরও বেশি কিছু সময় থার্ড ইয়ারকে হয়তো একটু পরে নিব, বা একদিন হয়তো থার্ড ইয়ারের ক্লাস নিলাম না। এরকম করে করে আর কি ওটা পার করতে হবে এই 10টা দিন। এবং এই 10টা দিনে আমরা ম্যাক্সিমাম পড়াশোনা করব আমাদের এইখান থেকে আর কি। আর এখানে যে বিষয়গুলো দেখো, এই প্রশ্নগুলো খুবই সহজ, যার জন্য আমি আজকে এই প্রশ্নটা বোঝাবো, তারপর থেকে আমরা ইয়েতে চলে যাব। যেমন দেখো এখানে পোয়েট সেন্সুয়াসনেস, জন কিটস অ্যাজ এ পোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস, খুবই ইজি। এটা তোমার ফার্স্ট ইয়ারের 2 অটামে পড়েছো অলরেডি। এখানে এসে তোমার জাস্ট কবিতাগুলো আলাদা, এই কিন্তু ফিলোসফি একই। তারপরে হাউ ডাজ কিটস এস্টাবলিশ এ সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ, আর্টকে লাইফের উপরে সুপ্রিমেসি কিভাবে দিয়েছেন ওডনে গ্রেসিয়ান আর্নে, এটাও খুবই ইজি। আর এটা তো ইজি যে রোমান্টিক পোয়েট হিসেবে কিডসকে আলোচনা করো, মানে কি তাহলে রোমান্টিক পোয়েট হিসেবে যদি আমরা কিডসকে আলোচনা করতে যাই, তাহলে রোমান্টিক যুগ আমরা হিস্ট্রিতে পড়েছি, রোমান্টিক যুগের বৈশিষ্ট্য কি কি, সেগুলো কিডসের ভেতরে কোনগুলো রয়েছে কিডসের কবিতাগুলোর ভেতরে, সেগুলো লিখলেই হয়ে যাবে। যেমন ধরো সেন্সুয়াসনেস, তারপরে escapism, এসকেপিজম, তারপরে রয়েছে হাই আইডিয়ালস, তারপরে রয়েছে হাই ইমাজিনেশন, তারপর nature, তারপর রয়েছে ট্রিটমেন্ট অফ নেচার,
তারপরে রয়েছে কি সিম্বলিজম, সিম্বলিজম যদিও মডার্ন এজের। তো এইরকম আরো অনেক কিছু, যেমন কিডসের হেলেনিজম রয়েছে, কিডসের আরো কি কি যেন রয়েছে আর কি। তো এগুলো আলোচনা করলেই হয়ে যাবে, এগুলো খুবই ইজি। এর জন্য আমি এই তিনটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি, আজকের এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপরে আমরা এই যে অন্যান্য বিশেষ করে এই রোমান্টিক পোয়েট্রি বা তোমরা আরো যেটাকে সাজেস্ট করবে সেগুলোর আমরা ব্রিফ এবং শর্ট কোশ্চেন গুলো নিয়ে পড়তে থাকবো। 10 নাম্বারটা আলোচনা করবেন না? কোনটা? 5 নাম্বার, 6 নাম্বার আর 10 নাম্বার। 6 নাম্বার আলোচনা করব না, কারণ এটা খুবই ইজি। লন্ডন কবিতার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে কি কি লিখতে হয় এই সম্পর্কিত একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি এর আগে। লন্ডন কবিতার থিমটা একটু তাইলে বলেন। আচ্ছা, আমি এই কবিতার আমাদের হচ্ছে অ্যাডভান্স রিডিং এর জন্য এটা ইম্পর্টেন্ট। তো এটা একটু আলোচনা করলে আমাদের জন্য আচ্ছা তোমাদেরকে এটার ভিডিও দিয়ে দেব, তোমাদেরকে এটার ভিডিও দিয়ে দেব আমি। ভিডিও, আমাদের ভিডিও তো করাই আছে, তোমরা জানো না এটা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে এখনই দিচ্ছি, সমস্যা নেই। তোমাদের ক্লাস আজকে বড় ক্লাস করব, আজকে ক্লাসটাই বড় করব আর কি। আজকের ক্লাসটা আমি কি যেন বলতে চাচ্ছিলাম, লন্ডন কবিতা না? লন্ডন কার লেখা জানো এটা? লন্ডন তো দুই রাইটারের আছে, ওয়ার্ডসওয়ার্থের না? আরেকটা মনে হয় উইলিয়াম ব্লেক। হ্যাঁ, উইলিয়াম ব্লেকের একটা আছে। এটা হলো জন মিল্টনকে নিয়ে লিখছে। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ স্যার। এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ঠিক আছে, তবে জন মিল্টনকে নাম হলো 1802। হ্যাঁ, একটা নাম হচ্ছে, সাথে একটা সংখ্যা দেয়া আছে আর কি। তো এটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের মোটামুটি বুঝে ফেলতে পারবা যে এখানে কি বলা হচ্ছে। আমি এটা দিচ্ছি যাতে করে আমাদের সময়টা আমরা কম সময়ে আরো অন্যান্য জিনিসগুলো আলোচনা করতে পারি, সেই জন্য। এটা তোমরা দেখে নিও, এটা পড়লেই বুঝে ফেলবা এটার থিম কি। থিম হচ্ছে কি, যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে, টপিকটা কোনটা সেটাই থিম। অনেক সময় টপিকটা রূপক আকারে থাকে, আবার অনেক সময় ডিরেক্ট বলা থাকে। আচ্ছা, আরেকটা কোনটা বললা? লন্ডন কবিতা। আরেকটা কোনটা বললা এখানে? পাঁচটা, লস অ্যান্ড রিকম্পেন্স ইন ইমর্টালিটি ওড। এটা তো ইজি। লস কোনটা ইজি, মানে কি হারিয়েছে ইমর্টালিটি ওডে? এখানে কবি বলেছেন যে একটা সিলেশিয়াল লাইট ছিল, সেই সিলেশিয়াল লাইটটা নেই এখন। তার পরিবর্তে কি পেয়েছেন সেটা হচ্ছে কি পেয়েছেন সেটা লিখতে হবে আর কি। আমি ভুলে গেছি তার পরিবর্তে কোনটা পেয়েছে। 5 নাম্বারটা আলোচনা করলে ভালো হয় স্যার। আচ্ছা, আমরা আলোচনা করব। আমাদের হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো আলোচনা করলেই হবে স্যার, কারণ বোর্ড কোশ্চেনের মধ্যে অনেক শর্ট পাবো, ব্রিফ পাবো। হ্যাঁ, ব্রিফ তো আলোচনা করার কোনো প্রয়োজন মনে নেই, কারণ আমরা প্রিপারেশন করলেই তো পাবো। জি স্যার, পার্ট 3 পড়লে তো আমরা হচ্ছে যে শর্টও কমন পাবো, কারণ আপনি যে ভর্তি হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা ভালো করে হচ্ছে আলোচনা করেন, তারপর ওইগুলো না করলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি সেটাই করব, তোমরা যেটা বলছো সেটাই করব। জি স্যার, এটা শেষ করার পরে আমরা অনেক সময় পাবো, তখন আমরা এগুলো করবো, সমস্যা নেই। অনেক সময় বলছি যা সময় পাবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আজকে এটা আলোচনা করি, তারপরে আমরা এটা আলোচনা করব। আর এটা তোমরা দেখে নিও, আমরা এটাও তাহলে আলোচনা করব। ওকে, দেখো এটা আমরা আজকে আলোচনা করি। এটা আছে হচ্ছে নিচে, আমি এর আগে দিয়েছিলাম তোমাদেরকে ছবিটা। আচ্ছা, ওকে, পার্ট সি আরেকবার রিভিশন দিতে গেলে তো মানে এটা হচ্ছে কি, এখন লাস্ট আগের 10 দিনে যেটা করা উচিত, যেটা করলে সবচেয়ে বেশি ভালো হবে, সেটা হলো যে তোমাদের লেখালেখি করা, পরীক্ষা দেয়া। কিন্তু এটা তো বললেই সব পালিয়ে যাবা, যার জন্য বলছি না।
স্যার কিন্তু আমাদের তো কোনো ভাবে শেষ হয়নি, মানে এই যে আপনি যেভাবে পড়া দিচ্ছেন এটা তো করছি, লিখছি তো, লিখে আবার আমি দিচ্ছি গ্রুপে। আপনি মনে হয় একটু দেখছেন না স্যার, দেখলে একটু অনেক ভালো হতো। দেখছি, সবারটাই দেখছি। আহ, হয়তো তোমাদের কারো মার্কস দিচ্ছি না বা বলে দিচ্ছি না, লাইক কমেন্ট দিয়ে জানাচ্ছি না, এইটা। উম, আমি জি স্যার, আমি প্রতিদিন ভুলগুলো আর কি স্যার। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই যে কোটেশন ইউজ করব, তো কোটেশনের লাইন তো অনেক সময় লম্বা থাকে, তো ওইটা হচ্ছে মানে সেকেন্ড লাইনে লিখবো, ওইটা কিভাবে লিখবো? আহ, আসলে ওইটা ঠিক আছে কিনা খাতা চেক করে একটু বলে দিয়েন। এটা তো তোমাদেরকে বলেছি আমি এর আগেও। হুম, যেমন ধরো আমি এইভাবেও বলেছি যে কোটেশনের ওপরে নিচে 1 ইঞ্চি করে ফাঁকা রাখতে হবে। যেমন ধরো তুমি এখানে না স্যার লিখলা ওইটা না। হ্যাঁ বলেন। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। এভরিহোয়ার এটা তো ছোট। এখন এটা ধরো একটা 4 লাইনের তোমার হয়তো এইটুকু মনে মনে আছে, তারপরে তুমি ডট 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 দিলা। সরি। না স্যার আমার কোশ্চেনটা আপনি বুঝেন, এই যে মনে করেন এই অল্টার রটার এভরিহোয়ার, তারপর আরো একটা কিছু আছে, তারপর হচ্ছে ওই যে ওই লাইনটা মনে করেন খাতায় ধরিনি, তো আমি সেকেন্ড লাইনে আসবো, তো ওইটা হচ্ছে কিভাবে লিখবো? ছোট অক্ষর দিয়ে ওটা কি লাস্টের ওইদিকে শুরু করবো, নাকি হচ্ছে এই অল্টার রটারের ওই প্রথম থেকে শুরু করবো, মানে সেকেন্ড লাইন যেখান থেকে শুরু করা উচিত? মানে তুমি এই প্রথম লাইনটা দিতে চাচ্ছ না? না স্যার, তে দিতে যাচ্ছি, মনে করেন একটা বড় লাইন, এক লাইনে ধরছি আর না বিষয়টা ওটা হচ্ছে কি খাতায়, ও আচ্ছা আমাদের আচ্ছা, ছোট বুঝতে লাইনে পেরেছি বুঝতে হ্যাঁ পেরেছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এক লাইনে আটতেছে না, তুমি নেক্সটের লাইনটা কিভাবে করবা, তাই না? নেক্সটের লাইনটা হ্যাঁ। একটু ভেতর থেকে শুরু করবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা তুমি ধরো এই লাইনটা আমি তোমাকে একটু দেখিয়ে দিই। এখান থেকে ধরো তুমি এক লাইনে আটতেছে না, পরের লাইনে ধরো আমাদের লাইনটা তারপরে এত যে বড়ই, পরের লাইনটা তুমি অনেক লম্বা না। এই এখানে দিয়ে দাও। ধরো এই দুইটা তিনটা শব্দ তোমার হয়ে গেছে। তারপরে আবার ধরো হ্যাঁ আরেকটা লাইনও এত বড় বা ছোট, সেটা তুমি এখানে দিয়ে দাও। এখান থেকে আবার শুরু করো, এরকম করে দিবা। তাহলে হ্যাঁ টিচাররা বুঝে ফেলবে সেকেন্ড এটা। লাইন, ওকে ঠিক আছে, এটাই ছিল। হ্যাঁ, ছোট হাতের বর্ণে হবে স্যার, ওই যে এটা আসলো না সেটা। এটা এটা ছোট হাতের হবে, এটা তো এই লাইনের অংশ। হ্যাঁ, এটা ছোট হাতেরই হবে। আর অবশ্যই অবশ্যই ইনভার্টেড কমা থাকতেই হবে। ইনভার্টেড কমা না থাকলে এটা ম্যাক্সিমাম টিচার একটা কবিরা গুনাহ হিসেবে ধরে নেবে এবং মার্কস কেটে মানে ওইটা গ্রহণ করবে না আর কি। ওই কোটেশনটা তোমার দেয়াটা বেকার যাবে। আর কোটেশন দিতে গেলে ভুল করা যাবে না। ম্যাক্সিমাম তোমরা যে কোটেশনগুলো দিচ্ছ এগুলো কিন্তু টিচারদের মুখস্থ থাকে। হুম, ম্যাক্সিমাম কোটেশন মুখস্থ থাকে, কারণ তোমাকে 1 বছরে হয়তো 30-40টা কোটেশন মুখস্থ করতে হয়, বাট একটা টিচার কিন্তু সারা জীবন ধরে এগুলোই পড়াচ্ছে। তো তাদের এগুলো মুখস্থ টুটস্থ, কোথায় তুমি ভুল করলে এটা তাদের মনে থাকে। তো ভুল করা যায় না এগুলোতে। সাপোজ তুমি প্রধানমন্ত্রীর একটা কথা কোট করতে গেছো, গিয়ে তুমি ভুল করে ফেললা, তাহলে তো তুমি এখানে সর্বনাশ করে ফেললা। আচ্ছা, একটু 1 মিনিট, আমি আসছি, এসে আমরা শুরু করছি ক্লাসটা। 1 মিনিট। কি হয়েছে? কি হয়েছে জানা? কি হয়েছে? কবিতা শোনাও। ক্যাম্পাস পড়াবে না তো পয়সা বেশি হবে না। ওকে, দেখো, আমার ছোট ছেলেটা খুব চিল্লাপাল্লা করতেছে। বড়টা আবার নানার বাড়ি গেছে আর ও একা হয়ে গেছে, এজন্য চিল্লাপাল্লা করতেছে। আচ্ছা যাই হোক, আমরা আবার তাহলে এখানে ফিরে আসি। আমরা আজকে তাহলে এটা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা সবাই জানি যে ইমেজারি হচ্ছে কালেকটিভ, মানে একটা কালেকটিভ ফর্ম ইমেজের।
অনেকগুলি ইমেজ মিলে হয় হচ্ছে একটা ইমেজারি। মানে ব্যাপারটা এরকম, আমি তোমাদেরকে আরেকবার জানাই যারা হয়তো শোনোনি বা জানোনি তাদের জন্য। আমরা যখন একটা গ্রামের দৃশ্য লিখতে যাই, মানে আঁকতে যাই হয়তো কোনো একটা কাগজ টাগজ দিয়ে, তখন আমরা ওখানে কি করি, একটা কুঁড়ে ঘর, একটা খড়ের পালা, কিছু গাছপালা, একটা নদী, একটা নৌকা, এবং কিছু নৌকাতে মানুষজন আছে, এরকমটা আমরা বা কিছু লোকজন গোসল করতেছে, আমরা এরকমটা এঁকে থাকি। তো এই যে আমরা একটা ঘর আঁকলাম, এটা একটা ইমেজ, একটা নদী আঁকলাম, এটা একটা ইমেজ, নদীর ভেতরে নৌকা আঁকলাম, এটা একটা ইমেজ। কিন্তু এই সবগুলি আলাদা আলাদা ইমেজ একসঙ্গে যখন কালেকটিভলি আমরা বসালাম, তখন এটা হয়ে গেল একটা ইমেজারি। কিসের ইমেজারি? একটা গ্রামের ইমেজারি। বা এটার আরেক নামও বলতে পারো হচ্ছে সেটিং। হ্যাঁ, সেটিং হলো। সো এই ইমেজারিটাই আমরা এখানে আমরা দেখব, সেটা হচ্ছে যে শেলি's ইউজ অফ ইমেজারি ইন হিজ পোয়েম টু এ স্কাইলার। স্কাইলার কবিতাটাতে শেলি কোন ইমেজারিটা ইউজ মানে তৈরি করেছেন, এবং সেটা তৈরি করতে গিয়ে তিনি কোন কোন ইমেজগুলো ইউজ করেছেন সেগুলো আমরা দেখব। দেখো আমি একটু দ্রুত পড়ে যাব, তোমরা একটু ক্যাচ করার চেষ্টা করিও, মনোযোগ দেওয়ার চেষ্টা করিও। বলছে শেলি ইজ এ ফেমাস রোমান্টিক পোয়েট হু এক্সেলস ইন ম্যানিপুলেটিং ইমেজারি অ্যাকর্ডিং টু হিজ সুইট উইল। শেলি হচ্ছে একজন রোমান্টিক পোয়েট যে কিনা তার ইমেজারিকে ম্যানিপুলেট করতে খুবই দক্ষ, এবং এটা তিনি করেছেন তার যে মিষ্টি যে ইচ্ছা বা তার যে চাওয়া, সেই চাওয়া থেকেই আর কি। শেলি's পোয়েট্রি ইজ এ পোয়েট্রি অফ ইমেজেস। শেলির যে পোয়েট্রি সেগুলো মূলত পোয়েট্রি অফ ইমেজেস, সেগুলোতে প্রচুর ইমেজ রয়েছে, এবং এই ইমেজগুলো ডিসক্রাইব করেছে বিভিন্ন ধরনের অবজেক্টকে যেগুলো ন্যাচারালি এসেছে, ন্যাচারাল এই ইমেজ এগুলো, এবং যেগুলো স্পন্টেনিয়াসলি এসেছে, স্বতঃস্ফূর্তভাবে, কোনো রকমের জোর করে জানা হয়েছে তা না, এবং আনকনসিয়াসলি টু হিম। এবং তিনি যে কবিতাগুলো লিখেছেন সেই ইমেজগুলো এমনভাবে নিয়ে এসেছেন মনে হচ্ছে যেন এগুলো তিনি মানে এগুলোর ব্যাপারে অসচেতন ছিলেন, একবারে সচেতন ছিলেন না, এটা যেন ওয়ান বাই ওয়ান অটোমেটিক চলে এসেছে এরকম। আচ্ছা, they heighten our feeling of surprise, sublime our emotion। বলছে তারা, অর্থাৎ ওই ইমেজগুলো আমাদের যে ফিলিং অফ সারপ্রাইজ সেটাকে হাইটেন, নতুন উচ্চতায় নিয়ে গেছে, এবং আমাদের যে সাবলাইম অফ ইমোশন, আমাদের যে ইমোশনের যে মাহাত্ম্য সেই বা গাম্ভীর্যতা, সেটাকেও নতুন একটা উচ্চতায় নিয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা কাজ করবা, সেটা হলো যে এই যে একটা টার্ম, ইমেজারি একটা টার্ম বা ফিগার অফ স্পিচের একটা অংশ। সো এই হোয়াট ইজ ইমেজারি এটার একটা সংজ্ঞা দিয়ে দিবা ঠিক এই ইন্ট্রোডাকশনের পরেই। হোয়াট ইজ ইমেজারি একটা সংজ্ঞা দিবা, এটা তোমরা তোমাদের বইতে পেয়ে যাবা। দেখো বলছে শেলি ইজ এক্সপার্ট ইন ডিপিক্টিং পিকচার। শেলি হচ্ছে খুবই দক্ষ, এই এক্সপার্ট মানুষ এই ওয়ার্ড পিকচার তৈরি করার ক্ষেত্রে। তো ওয়ার্ড দিয়ে, এই যে উইথ দ্য হেল্প অফ ওয়ার্ড দিয়ে তিনি পিকচার তৈরি করার ক্ষেত্রে খুবই এক্সপার্ট, এবং তাকে মূলত বলা হয় পিক্টোরিয়াল আর্টিস্ট। হ্যাঁ, তিনি একজন পিক্টোরিয়াল আর্টিস্ট, এবং তার ইনসাইট ইজ সো গ্রেভ, খুবই মানে গভীর, খুবই ডিপ তার ইনসাইট, এবং দ্যাট হি পোর্ট্রেস হোয়াট এভার হি থিংস, এবং তিনি যা কিছু চিন্তা করেন তাই ওয়ার্ড দিয়ে পিকচার তৈরি করেন, মানে কবিতা লিখেন আর কি। এবং সেখানে অনেক ইমেজ ইউজ করেন যে ইমেজগুলো খুবই গ্রেভ, খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ, এবং তিনি এটা করতে খুবই মনে করো খুবই দক্ষ। শেলির যে মেইন অ্যাট্রাকশন বিশেষ করে স্কাইলার্ক কবিতার ক্ষেত্রে, মানে স্কাইলার্ক ইজ দ্যাট ইট ইজ আ সাইটলেস সং। স্কাইলার্ক কবিতার ভেতরে শেলির যে প্রধান অ্যাট্রাকশন, আকর্ষণ, সেটা হলো শেলি এই স্কাইলার্ক কবিতার ভেতরে স্কাইলার্কের যে মানে দেখা যাচ্ছে না এরকম একটা অবস্থান থেকে যে স্কাইলার্ক পাখি গান গেয়ে যাচ্ছে, এবং এই গানটা যে এত সুন্দর, এটা ভেবেই মূলত শেলি খুবই আকর্ষিত হচ্ছেন বা চমৎকৃত হচ্ছেন। The bird begins to fly higher and higher. বার্ডস ওপর থেকে আরো উপরে উড়ে চলে যাচ্ছে, যখন সূর্য মানে সেটিং সান স্প্রেডস ইটস পার্পল কালার এগেইনস্ট দ্য ওয়েস্টার্ন ক্রি। অর্থাৎ পশ্চিমের আকাশে যখন মানে অস্তগামী একটা সূর্য তার বেগুনি কালারের যে
আলোটা সেটা যখন স্প্রেড করছে সেই সময়টাতে এই পাখিটা যে উপরের দিকে উড়ে চলে যাচ্ছে এটা তিনি এই দৃশ্যটা তিনি আমাদেরকে দেখাচ্ছেন। The melodious song of the skylark intensifies the sunshine and seeing this Shelley draws a series of images. বলছে যে এই যে একটা সুরেলা সঙ্গীত, সুরেলা গান স্কাইলার্কের, এটা মূলত সানশাইনকে আরো ইন্টেন্সিফাই করছে, আরো বেগবান করছে, যেন মানে ওই মুহূর্তটাকে, আনন্দটাকে আরো আরো ইন্টেন্সিফাই করছে, আরো এনহ্যান্স করছে, আরো ইনক্রিজ করছে, ইমপ্রুভ, ডেভেলপ করছে। এবং এই দৃশ্যটা মানে সিইং দিস, এটা দেখে শেলি সিরিজ অফ ইমেজ তৈরি করেছেন, অনেকগুলো ইমেজ তৈরি করেছেন, তিনি এঁকেছেন তিনি। তো তার ইমেজগুলো এখন আমরা ওয়ান বাই ওয়ান পাবো। দেখো, Shelley's To a Skylark is a great poem which shows his consummate skill of manipulating concrete abstract duality of imagery. বলছে যে শেলি টু এ স্কাইলার্ক এটা হচ্ছে একটা খুব বড় মাপের একটা কবিতা, যেটাতে তিনি দেখিয়েছেন তার একেবারে চূড়ান্ত স্কিল, বিশেষ করে একটা মানে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট ডুয়ালিটি তার ইমেজারির ক্ষেত্রে তিনি যে সেটাকে ম্যানিপুলেট করেছেন, তিনি যে সেটাকে নাড়াচাড়া করেছেন, এইটা করতে গিয়ে তিনি তার ইমেজারি ড্রয়িংয়ের যে স্কিল সেটার একটা পূর্ণ রূপ আমাদেরকে দেখিয়েছেন এই গ্রেট পোয়েমের ভেতরে। দ্য ফার্স্ট লাইন, অর্থাৎ the very first line of the poem, the skylark is greeted as a believed spirit, not as a bird. বলছে যে প্রথম লাইনে এই কবিতার প্রথম লাইনেই কবি এই স্কাইলার্ক পাখিকে সম্বোধন করছেন বা স্কাইলার্ক পাখিকে গ্রিট করছেন এই বলে যে তুমি হচ্ছে একটা বিলিদ স্পিরিট, মানে খুবই আনন্দের স্পিরিট বা প্রফুল্ল একটা আত্মা, তুমি কোনো পাখি নও। মানে এই যে পাখি না বলে বিলিদ স্পিরিট বলছে, এইটা একটা ইমেজের আর কি ইয়ে। দেখো, আমরা পাখি বলতে পাখিকে আমরা জানি পাখি কেমন হয়, কিন্তু এখানে বিলিদ স্পিরিট বলতে একটা উৎফুল্ল আনন্দিত একটা পাখি। বলছে ইট সোয়ার্স হায়ার অ্যান্ড হায়ার ইন দ্য স্কাই, এটা আকাশের মানে উঁচু থেকে আরো উঁচুতে উঠে চলে যাচ্ছে গান গাইতে গাইতে। দ্য স্কাইলার্ক ইন ইটস আপওয়ার্ড ফ্লাইট ইজ কম্পেয়ার্ড টু এ ক্লাউড অফ ফায়ার। এবং স্কাইলার্ক পাখিটা এই যে উপরের দিকে উঠে যাচ্ছে এটাকে কম্পেয়ার করা হচ্ছে ক্লাউড অফ ফায়ারের সঙ্গে। ক্লাউড অফ ফায়ার বলতে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়ার সঙ্গে। সেই আগুনের ধোঁয়া, কিন্তু আগুনের প্রধানতম ধর্ম হচ্ছে আগুন ঊর্ধ্বমুখী সবসময়ের জন্য, আগুন সবসময় উপরের দিকে যায়, এমনকি তার ধোঁয়াটাও তাই। সো এটাই বলছে যে এই ক্লাউড অফ ফায়ার, এটা দিয়েও এটাও কিন্তু একটা ইমেজ, হ্যাঁ, এই যে আগুনের ধোঁয়া, আগুন, এই যে একটা, তো এইটার সঙ্গে কম্পেয়ার করছেন স্কাইলার্ক পাখিকে। এবং স্কাইলার্ক পাখির যে উপরের দিকে উঠে যাওয়াটা, সেটাকে তিনি এটার সঙ্গে কম্পেয়ার করছেন। In its continuous motion upward, the bird looks like a mass of flames whirling up into the sky. এই যে পাখিটা যে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠে যাচ্ছে, কন্টিনিউয়াসলি তার যে উপরের দিকের যে গতি, সেই গতিটা দেখে পাখি, মানে এখানে কবি বলছেন যে এই পাখিটাকে মনে হচ্ছে যে তিনি মানে পাখিটা যেন ম্যাস অফ ফ্লেমস, অর্থাৎ অনেক অগ্নিশিখার যেই ক্লাউড বা যে ধোঁয়া সেটা যেন, এবং সেটা যেন উপরের দিকে ওয়ার্লিং আপ, অর্থাৎ উপরের দিকে যেন উঠে চলে যাচ্ছে, গোল পাকিয়ে উঠে যাওয়া আর কি। আগুনের ধোঁয়া, কখনো দেখবা আগুনের ধোঁয়া বা মেঘ, এগুলো সব এক শেপে থাকে না, এগুলো শেপ পরিবর্তন হয়, এবং এগুলো ঘুরতে ঘুরতে যেন উপরের দিকে উঠে যায়। হ্যাঁ, প্রতিটা স্টেজে আলাদা আলাদা ইমেজ আছে। As the bird flies higher and higher in the sky, it is lost out of our sight, but its song nevertheless regales our eyes. বলছে যে পাখি যত উপরেই যাচ্ছে, উপর থেকে আরো উপরে আকাশের, এটা আমাদের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, কিন্তু এর যে সং সেইটা আমাদের কানে বাজছে। The bird is thus compared to a star eclipsed by daylight. এবং এই জায়গাটাতে পাখিকে কম্পেয়ার করা হচ্ছে, 10 মিনিট পর কেটে যাবে, তোমরা আবার জয়েন করিও। তো এখানে পাখিকে আবার এখানে কম্পেয়ার করা হচ্ছে যে ডে লাইটে একটা স্টার যেমন ইক্লিপসড হয়ে যায়, মানে আমরা যেটাকে বলতে পারি সূর্যগ্রহণ হয়ে গেলে যেটা ঘটে, বা
অনেক সময় মানে এখানে এক্লিপস বলতে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ হলে যেরকম হয় যে দিনের আলোতেও সূর্য থাকে বাট সূর্যকে দেখা যায় না, আলোটা বোঝা যায় কোনো রকম। বা ইভেন আমরা মেঘলা দিনেও বা কুয়াশাচ্ছন্ন দিনেও সূর্যটাকে দেখতে পাই না, কিন্তু তার আলোটা আমরা দেখতে পাই, এরকম একটা অবস্থা। ইন ব্রড ডে লাইট, অর্থাৎ পরিপূর্ণ আলো রয়েছে এরকম একটা দিনের ভেতরেও উই ক্যান নট লোকেট দ্য স্টার। এই যে এখানে বলছি স্টারদেরকে আমরা লোকেট করতে পারছি না। সূর্যের আলো যখন রয়েছে তখন আমরা স্টারদেরকে, অন্যান্য যে আকাশের তারাগুলি রয়েছে সেগুলোকে আমরা লোকেট করতে পারি না। দো উই ফিল দ্যাট ইট ইজ সামওয়্যার ইন দ্য স্কাই, যদিও আমরা বুঝতে পারি, ফিল করতে পারি যে এই তারাগুলো আকাশের কোনো না কোনো জায়গায় রয়েছেই। ঠিক এই মানে তারাগুলোর মতো এই পাখিটা জাস্ট তার গানটা আমাদেরকে দিচ্ছে, আমরা তার গানটা শুনতে পাচ্ছি বাট তাকে আমরা দেখতে পাচ্ছি না। দ্য স্কাইলার্ক ইজ নেক্সট কম্পেয়ার টু মুন, এরপর স্কাইলার্ককে কম্পেয়ার করা হচ্ছে মুনের সঙ্গে। এট ডন দ্য মুন, আচ্ছা, at dawn the moon fades out of sight in the advance in the sun of the sun, অর্থাৎ সকালবেলা প্রত্যুষে, ডন মানে এখানে ডাউন না কিন্তু ডন, ডন মানে হচ্ছে ভোর বা প্রত্যুষ। তো বলছে ভোরবেলায় যখন সূর্য ধীরে ধীরে উঠতে থাকে তখন চাঁদ হচ্ছে ফেড হয়ে যায় আউটের ভেতরে, আমাদের দৃষ্টির অগোচরে চলে যায়। দ্য বার্ড গোজ আউট অফ সাইট অলদো ইটস সং পোর্টস অন আর্থ, যদি, আচ্ছা এখানে বলছে বার্ডটাও ঠিক তেমনভাবেই আমাদের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, যদিও এর গানটা আমরা শুনতে পাচ্ছি এবং এর গানটা পৃথিবীর উপরে পোর হচ্ছে বা বর্ষিত হচ্ছে, সুরেলা সঙ্গীতটা মানে বর্ষণ করছে, এটা বলছে আর কি। The Skylark is further compared to a poet who remains unknown although his poetry is well known. এরপরে স্কাইলার্ককে কম্পেয়ার করা হচ্ছে ওই সমস্ত কবিদের সঙ্গে, ওই একটা কবির সঙ্গে যার কবিতা অনেকেই জানে বাট কবির নামটা জানা নাই। এরকম অনেক আছে না আমাদের, অনেক লোকসঙ্গীত আছে বা অনেক কবিতা রয়েছে যেগুলোর আমরা নাম জানি না। এই যে হাট্টিমা টিম টিম কে লিখেছে আল্লাহই জানে, হ্যাঁ, বাট কে প্রথমে এটা শুরু করেছিল বা প্রথমে বলেছিল এটা কে জানে। তো এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো ওরালি আমরা পেয়েছি, মানে মৌখিকভাবে আমরা পেয়েছি, বাট এগুলোর যে রাইটার কে, কোন কবি, সেগুলো জানা থাকে না। তো এরকম অনেকটা। তো দ্য পোয়েটস ওয়ার্ল্ড ইজ সিক্রেট ওয়ার্ল্ড অফ থটস অ্যান্ড ফ্যান্সিস হুইচ ইজ হিডেন ফ্রম মেন। বলছে একটা পোয়েটের যে ওয়ার্ল্ড, একটা পোয়েটের যেই চিন্তা থেকে সে কবিতা লিখে থাকে, তো বলছে যে একজন পোয়েটের ওয়ার্ল্ড সেটা হচ্ছে একটা গোপনীয় ওয়ার্ল্ড, সে গোপন ওয়ার্ল্ড অফ থট অ্যান্ড ফ্যান্সি, যেখানে তিনি চিন্তা করেন এবং কল্পনা করেন, সেটা হচ্ছে একটা গোপন ওয়ার্ল্ড। হুইচ ইজ হিডেন ফ্রম মেন, যেটা সাধারণ মানুষের কাছ থেকে লুকায়িত থাকে, হিডেন থাকে। লাইক দ্য পোয়েট দ্য স্কাইলার্ক ইজ সারাউন্ডেড বাই পিওর থট, বলছে ওই হচ্ছে কবির মতোই একটা স্কাইলার্ক পাখিও পিওর খাঁটি চিন্তা ভাবনার ভেতর মানে দিয়ে সারাউন্ডেড থাকে, চারদিকে ঘিরে ঘিরে থাকা মানে থাকে আর কি। মানে পিওর থট বলতে এখানে ইনোসেন্স, এখানে অন্য কোনো কিছু নাই। ঠিক অনেকটা এখানে বলছে যে পোয়েটরাও আর কি ইনোসেন্ট হয়ে থাকে, ব্যাপারটা এরকম। পোয়েটরাও যা কিছু চিন্তা করে সবকিছু পিওর, এখানে কোনো ভেজাল থাকে না, দুর্নীতি থাকে না। তো ওই পোয়েটের মতো একটা স্কাইলার্ক পাখিও তার পিওর থট দিয়ে চারিদিকে যেন সারাউন্ডেড হয়ে থাকে, বাউন্ডেড হয়ে থাকে। It is invisible to mortal vision, but its presence is felt only by the flood of its melodious song which it releases from heaven. বলছে এটা ইনভিজিবল থাকে মর্টাল ভিশনে, অর্থাৎ আমাদের যে আমরা তো মরে যাব, আমাদের চোখটাও নষ্ট হয়ে যাবে। সো এই চোখটাকে বলা হচ্ছে মর্টাল ভিশন। আমাদের যে মর্টাল ভিশন, সেই মর্টাল ভিশনে আমরা এটা দেখতে পাই না, এটা ইনভিজিবল থাকে, কিন্তু আমরা এটার যে প্রেজেন্স বা এটার যে উপস্থিতি সেটা আমরা ফিল করি, এবং ফিল করি বাই দ্য ফ্লাড অফ মেলোডিয়াস সং, তার যে সুরেলা সঙ্গীত, সেই সঙ্গীতের বন্যার মাধ্যমে আমরা এটা ফিল করে থাকি। এবং এটা যে এই সঙ্গীতটা যে সে আকাশের কোনো এক জায়গা থেকে রিলিজ করছে বা গাচ্ছে, এটা আমরা ফিল করি আর কি, যদিও তাকে আমরা দেখতে পাই না। লাইক দ্য পোয়েট ইট সিং সং আনবিডেন, এবং একটা পোয়েটের মতো এই পাখিটাও একটা আনবিডেন গান গেয়ে চলেছে, মানে যে গানটাকে কেউ থামাচ্ছে না বা থামাতে পারছে না, বা যে গানটা আর কি জোরপূর্বক না, মানে আনমনে অমনে, মানে কি বলে আনমনেই তো বলে, হ্যাঁ আনমনে সে গেয়ে চলেছে, তাকে কেউ আটকানোরও নাই, তাকে কেউ কারো দ্বারা যে ফোর্সফুলে সে গান গাচ্ছে এরকমও না।
ঠিক এক পোয়েটও ঠিক সেইভাবে কবিতা লিখে থাকে আর কি, এখানে বলছে আর কি এই কথাটাই। and its music lifts the certain আচ্ছা the curtain from the hidden glory and mystery of life, এবং বলছে এর যে মিউজিক, এই যে যে গানটা গাচ্ছে সেই গানটার যে মিউজিক সেটা হিডেন লুকায়িত যে গ্লোরি এবং মিস্ট্রি অফ লাইফ রয়েছে সেইটা থেকে মূলত পর্দা উঠিয়ে দিচ্ছে। মানে এক কথা হয়েছে ওই যে ডিভাইন গ্লো, তোমরা যখন পড়েছো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইন্টিমেশন অফ ইমর্টালিটি পড়েছো, তখন তোমরা দেখেছো যখন একটা ডিভাইন গ্লোরি যেটা ছিল একসময় সেটা হারিয়ে গেছে, সেটা সম্পর্কে কবি বলছে। সো এখানে ওরম একটা ধারণা যে এই ডিভাইন গ্লোরি যেটা হারিয়ে গেছে বা যেটার উপরে পর্দা পড়েছে সেইটা পর্দাটাকে আবার তুলে দিচ্ছে হচ্ছে এই গানটা। and help us to share the hopes and fears of the singer, এবং এই গানটা আমাদেরকে হেল্প করছে এই পর্দাটা তুলে দিয়ে যে সিঙ্গারের অর্থাৎ পাখির যে ভয়, পাখির যে আশা নিরাশা সেগুলোকে শেয়ার করার জন্য। বা সিঙ্গার এখানে বলতে পোয়েটও বোঝায়, এখানে পোয়েট যেই কবিতাগুলো যা বোঝাতে চেয়েছেন সেগুলো মাধ্যমে তিনি তো গ্লোরি এবং মিস্ট্রি অফ লাইফের পর্দা তুলে দিচ্ছেন। সো এটাও আমাদেরকে হেল্প করে যে কবির যে আশা নিরাশা, ফ্রাস্ট্রেশন বা ফিয়ার, ভয়, এগুলোকে শেয়ার করতে আর কি আমাদেরকে হেল্প করে। দ্য স্কাইলার্ক ইজ এগেইন কম্পেয়ার্ড টু এ হাইবর্ন মেইডেন। এবার বলছে দেখো যে স্কাইলার্ক এখানে কম্পেয়ার করা হয়েছে স্কাইলার্ককে একটা উচ্চ বংশীয় মানে উচ্চ বংশে জন্মলাভ করা একটা কুমারী মেয়ের সঙ্গে, আমরা বলতে পারি রাজকুমারী। রাজকুমারীর সঙ্গে এখানে তুলনা করেছেন। দ্য বার্ড সিংস অ্যাট এ গ্রেট হাইট, এই বার্ড বা পাখিটা গান গাচ্ছে একটা সুউচ্চতা থেকে, মানে অনেক উপর থেকে। দ্য মেইডেন সিংস অ্যাট হার বাওয়ার, ঠিক মেইডেনও তার বাগানে সে গান গায়। দ্য লার্ক ইজ নট এ বার্ড বাট অ্যান আনবডিড জয়, বলছে একটা পাখি, এটা মূলত কোনো মানে এই যে স্কাইলার্ক এটা মূলত পাখি না, এটা বরং একটা আনবডিড জয়। আনবডিড বলতে কি, যার বডি নাই, এবং জয় বা আনন্দ এগুলোর কোনো বডি আছে, এগুলোকে আমরা দেখতে পাই, এগুলো জাস্ট ফিল করার বিষয়। তো এটাকে বলছে যে এই পাখিটাও মূলত এটা একটা পাখি না, এটা মূলত একটা আনবডিড জয়, একটা আনন্দ। মানে এখানে যদিও পাখিকে পাখি বলে সম্বোধন করা হচ্ছে বা বলা হচ্ছে, কিন্তু এটা মূলত পাখি না, এটা হচ্ছে বিলি দি স্পিরিট এবং এটা হচ্ছে আনবডিড জয়। বলছে দ্য মেইডেন ইজ হাইবর্ন, ওই যে মেইডেনের কথা বলা হচ্ছে সেই মেইডেনটা হচ্ছে উচ্চ বংশীয়। দ্য লার্ক হ্যাজ হ্যাপি থটস অফ লাভ, এবং এই লার্ক যেটা স্কাইলার্ক পাখি তারও কি রয়েছে একটা ভালোবাসার যে সুন্দর যে চিন্তা, সুখী চিন্তা সেটা রয়েছে। মেইডেন অলসো হ্যাভ লাভ, দ্য মেইডেন ইজ অলসো লাভ ল্যাডেন হু শোধস হার লাভ অ্যাফ্লিক্টেড মাইন্ড উইথ মিউজিক দ্যাট ইজ অ্যাজ সুইট অ্যাজ হার লাভ। কিন্তু এই যে মেইডেনের লাভ ল্যাডেন বলতে লাভের দ্বারা, ভালোবাসার দ্বারা কষ্ট মানে কি বলে দলিত হয়েছেন তিনি, মানে কি বলে আমরা যেটাকে বলতে পারি আমাদের ভাষায় যে তিনি ছ্যাঁকা খেয়েছেন এরকম আর কি। তো এই মেইডেন তিনি ভালোবাসার দ্বারা ছ্যাঁকা খেয়েছেন, ছ্যাঁকা খেয়ে তিনি মিউজিকের মাধ্যমে তার লাভ অ্যাফ্লিক্টেড যে মাইন্ড, সে মাইন্ডটাতে সুদ দিচ্ছেন, মানে আরাম নিচ্ছেন, আরাম দিচ্ছেন বা আরাম ফিল করার চেষ্টা করছেন। এবং ওই মিউজিকটা তার ভালোবাসার মতোই সুইট, মিষ্টি, তার ভালোবাসাটা যেমন মিষ্টি ছিল তার এই গানটাও সেরকমই মিষ্টি। The lark sings alone in the sky height and the maiden too sings alone. আকাশের সুউচ্চতা থেকে ওই স্কাইলার্ক পাখিটাও একাকী গান গাচ্ছে, ঠিক একই রকম ভাবে মেডেনটাও সে তার বাগান থেকে এই একই গান একাকী গাচ্ছে, একই গান না মানে একাকী সে গান গাচ্ছে। দ্য বার্ড সং ওভারফ্লোজ হার বাওয়ার, এবং ওই যে পাখিটা যে গান গাচ্ছে তার গানটা তার এই মেইডেনের যে বাওয়ার যে গার্ডেন সেখান থেকেও শোনা যাচ্ছে, মানে গার্ডেনটাকেও যেন ওভারফ্লো করে দিচ্ছে, প্লাবিত করে দিচ্ছে হচ্ছে আমাদের এই গানটা। আচ্ছা তোমাদের এখন কেটে যাবে, তো কেটে যাওয়ার আগে আমি কেটে দিচ্ছি এবং তোমরা আরেকবার জয়েন করো। ওকে দেখো তোমাদেরকে বলতে বলতেই কেটে গিয়েছিল। তো এখন আমরা এইটা নিয়ে আলোচনা করব, বাকি অংশটুকু। দেখো যে
দ্য স্কাইলার্ক ইজ অলসো কম্পেয়ার টু এ রোজ। স্কাইলার্ককে আবার রোজের সঙ্গে, গোলাপের সঙ্গেও তুলনা করা হচ্ছে। দ্য রোজ রিমেইনস হিডেন বিহাইন্ড দ্য লিভস, বাট ইট স্ক্যাটার্স ইটস ফ্র্যাগ্রেন্স ইন দ্য ক্লাউডস, pours forth its song through the air and overflows the air as its fragrance of the rose spreads over the whole atmosphere. এত বড় লাইনের দরকার আছে? যিনি এই লাইনটা লিখেছেন তার মানে অল্প কথায় যে বোঝানোর যে বিষয়টা এটা তিনি করতে পারেননি। দেখো এখানে যে কথাটা বলতে হবে যে একটা রোজ যেমন পাতা পল্লবের ভেতরে লুকিয়ে থেকে তার গানটা ছড়িয়ে দেয়, হ্যাঁ ঠিক তেমনি আমাদের এই পাখি যেটা স্কাইলার্ক, সেও আকাশের সুউচ্চতায় লুকিয়ে থেকে সে তার গানটাকে ছড়িয়ে দিচ্ছে। এই কথাটাকুই এখানে আর কি এত এত বড় সেন্টেন্সে পেঁচিয়ে দিয়েছে। শুনতে পেয়েছি। এরপরে বলা হচ্ছে দ্য বার্ড ইজ এগেইন কম্পেয়ার টু এ গ্লো ওয়ার্ম। গ্লো ওয়ার্ম বলতে ওই যে কি বলে ওইটাকে, জোনাকি পোকা, জোনাকি পোকা, সেটাকে বলা হচ্ছে গ্লো ওয়ার্ম। তো এখানে গ্লো ওয়ার্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। গ্লো ওয়ার্মটা কি কি হয়, গ্লো ওয়ার্মটা অন্ধকারে, গ্লো ওয়ার্মটাকে আমরা দেখতে পাই না, শুধু তার আলোটাকে দেখতে পাই। ঠিক অনেকটা এখানেও এরকম যে পাখিটা আকাশে উঠছে বা আকাশের কোনো একটা জায়গা থেকে সে গান গাচ্ছে, আমরা তাকে দেখতে পাচ্ছি না, বাট তার গানটাকে দেখতে পাচ্ছি। এই থটটাই এখানে বলছে যে দ্য স্কাইলার্ক ফ্রম দ্য ডিজি হাইট, ডিজি হাইট বলতে মাথা ঘোরানো হাইট, মানে যে উচ্চতায় আমরা আর মানে চিন্তা করতে পারি না, এরকম একটা উচ্চতায় রয়েছে এই পাখিটা। এবং ওভারফ্লোজ দ্য স্কাই অ্যান্ড দ্য আর্থ থ্রু ইটস রিমেইনস ইনভিজিবল দেয়ার। কি বলছে এখানে? দ্য স্কাইলার্ক ফ্রম দ্য ডিজি হাইট ইন হেভেন ওভারফ্লোজ দ্য স্কাই। ওভারফ্লোজ কি দিয়ে? হ্যাঁ, ওভারফ্লোজ উইথ সং, এরকম তো কিছু বলবে, তো না দিয়ে এখানে বলছে ওভারফ্লোজ দ্য স্কাই। আচ্ছা, পাখিটা আকাশের ওই সুউচ্চতা থেকে তার গান দিয়ে এই পৃথিবীটা এবং আকাশটাকে যেন ওভারফ্লো করে দিচ্ছে, একবারে বন্যায় চারিদিকে মানে গানের বন্যা, সুরের বন্যায় যেন ভাসিয়ে দিচ্ছে, এবং তারপরেও সে ইনভিজিবল থাকছে, তাকে দেখা যাচ্ছে না। জাস্ট অ্যাজ দ্য গ্লো ওয়ার্ম স্ক্যাটার্স ইটস গোল্ডেন লাইট, ঠিক যেমনভাবে একটা গ্লো ওয়ার্ম বা একটা জোনাকি পোকা তার গোল্ডেন আলোটাকে ছড়িয়ে দেয়, যদিও সেটা ইনভিজিবল থাকে ওই আলোটার পেছনে। এবং দ্য স্ক্রিন অফ দ্য ফ্লাওয়ার্স অফ শ্রাব, এবং অনেকটা এরকম যে মানে এই যে হচ্ছে তোমার গ্লো ওয়ার্মটা কি করে, যে ফুল বা বিভিন্ন লতা গুল্ম এগুলার পেছন থেকে সে শুধু আলোটা দেয়, কিন্তু তার নিজেকে লুকিয়ে রাখে, এটাই বলছে আর কি। এবং এখানে যে একটা কোটেশন রয়েছে, তোমরা কোটেশন মিনিমাম 2-3টা দেওয়ার চেষ্টা করবা। আমি বেশিও দিতে বলি না, মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টা, তাহলেই হবে। কোটেশন দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে বলছে দেখো, অ্যামং দ্য ফ্লাওয়ার্স দ্য অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ। এই যে এই লাইনটা এখান থেকে আর কি ইয়ে করছেন আর কি, শেষ করছেন। এখানে দেখো একটা কোলন দিয়ে এখানে জাস্ট এটা দিয়েছে, কিন্তু লাইনটা শেষ হচ্ছে এখানে। বলছে যে একটা জোনাকি পোকা সে যেরকম লতা গুল্ম ফ্লাওয়ার এগুলোর ভেতর থেকে নিজেকে ইনভিজিবল রাখে, তারপরে ফুল এবং গ্রাস ঘাস লতা পাতা এগুলোর ভেতরে ইনভিজিবল রাখে, কিন্তু আমরা যেটা তার দেখতে পাই সেটা হচ্ছে তার আলোটাকে দেখতে পাই, হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, যেটা শুধুমাত্র দেখায় হচ্ছে তার আলোটাকে। এই সেন্টেন্সগুলো আরো সহজ করে লিখতে পারতো, তো যাই হোক এটা কঠিন করে লিখেছে। আচ্ছা, ফাইনালি যে কথাটা, যে দ্য শেলিজ ইমেজারি টু এ স্কাইলার্ক ইজ ভেরি রিচ। তো এইভাবে শেলি স্কাইলার্ক কবিতার ভেতরে শেলির যে ইমেজারি সেটা খুবই উন্নত মানের। হি মুভস ফ্রম ওয়ান ইমেজ টু অ্যানাদার। আচ্ছা, ইমেজ টু ইমেজ, সিমিলি টু সিমিলি, তিনি ইমেজ টু ইমেজ মুভ করেছেন এবং এক সিমিলি থেকে আরেক সিমিলিতে গিয়েছেন। সিমিলি কি তোমরা আশা করি জানো।
His images are drawn from the operations of the human mind. তার যে সিমিলিগুলো সেগুলো মানুষের যে মনের যে হচ্ছে চিন্তা ভাবনা, থট, কার্যাবলী সেগুলো থেকেই মূলত তিনি ড্র করেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেলির ইমেজারিগুলা, শেলি এখানে আমরা যদি খেয়াল করি তাহলে প্রথম ইমেজারি আমরা পাবো হচ্ছে শেলি পাখিটাকে বলছেন যে একটা বিলিড স্পিরিট। তাহলে সর্বপ্রথম তিনি পাখিটাকে স্পিরিটের সঙ্গে তুলনা করছেন। সো এটা স্পিরিট, বিলিড স্পিরিট, একটা প্রফুল্ল পাখি তোমার চোখের সামনে ভেসে উঠছে। সো এটা একটা ইমেজ। এরপরে পাখিটাকে তুলনা করা হচ্ছে, যেমন এখানে ক্লাউড অফ ফায়ার এর সঙ্গে তুলনা করা হচ্ছে। এরপরে তুলনা করা হচ্ছে স্টারের সঙ্গে, ইক্লিপসড স্টারের সঙ্গে। এরপরে তুলনা করা হচ্ছে মুনের সঙ্গে। এরপরে তুলনা করা হচ্ছে আনসিন পোয়েটের সঙ্গে, কবির সঙ্গে, যে কবিরা নিজেরা লুকায়িত থাকে এবং হচ্ছে কি বলে এটাকে, সে তাদের অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থাকলে আমার সঙ্গে তুলনা করতে হয়তো বা ফান করলাম, কারণ আমিও তো তোমাদেরকে অনেকটা লুকিয়ে থেকেই পড়ানোর ইয়ে করছি। বা আমার ভিডিওগুলো যদি তোমরা খেয়াল করে দেখো, যে সাধারণত এরকম ভিডিও দেখা যায় না, কারণ সবাই নিজেদেরকে শো করে ভিডিও করে, কিন্তু আমি এরকম চুপচাপ লুকিয়ে থেকে আমার এটা ভালো লাগে আর কি। তো আমি এটা ফান করছি এই জন্য যে ওয়াটসঅ্যাপ যদি থাকতো আমার সময়, ও হয়তো আমাকে নিয়ে কবিতা লিখতো। স্যার ফান না, এটাই সত্যি। আচ্ছা, এবার দেখো এখানে আবার বলছে হাইবর্ন মেডেন এর সঙ্গে এখানে কম্পেয়ার করছে, এরপরে রোজের সঙ্গে কম্পেয়ার করছে, এরপরে গ্লো ওয়ার্মের সঙ্গে কম্পেয়ার করছে। তাহলে আমরা এখানে এই কয়েকটাকে যদি পয়েন্ট করতে পারি, গ্লো ওয়ার্ম 1টা, রোজ 2, তারপর হাইবর্ন মেডেন 3, এরপরে এরপরে পোয়েট 4, এরপরে মুন 5, তারপরে স্টার 6, ক্লাউড অফ ফায়ার 7, এরপরে বিলিড স্পিরিট তাহলে হচ্ছে 8। এই 8টা আমরা পয়েন্ট করে 8টা স্ট্যানজা লিখবো বা 8টা প্যারা লিখবো। আর 3টা প্যারা হবে, সেটা হচ্ছে যে কনক্লুশন, ইন্ট্রোডাকশন আর হোয়াট ইজ ইমেজারি, এটার একটা প্যারাগ্রাফ হবে। তাহলে 8 3 11টা আর 3টা কোটেশন, তাহলে 11 3 14টা আমরা যদি প্যারা লিখতে পারি 30 মিনিটে, আলহামদুলিল্লাহ ভালো মার্কস ক্যারি করতে পারবো। শুধু চেষ্টা করবা যে গ্রামারে, মানে তোমরা যে প্যারাগুলো লিখবে সেই প্যারার এই প্রথম সেন্টেন্সে যেন কোনো গ্রামার ভুল না যায়। তোমরা যখন রিভিশন দিবে, রিভিশন দেওয়ার সময় এই প্রথম সেন্টেন্সগুলো খালি চেক করবে, পুরোটা করার দরকার নেই। টিচাররা যখন খাতা দেখে তখন এই প্রথম সেন্টেন্সগুলোই শুধু দেখে। আর আরেকটা জিনিস, এটা একটা টিপ বলতে পারো তোমাদেরকে, আমি এটা গতকালকেই প্রথম আমার মাথায় এসেছে এবং গতকালকে আমি এটা থার্ড ইয়ারকে বললাম। সেটা হচ্ছে যে টিপটা হচ্ছে এরকম যে, এটা আমি এই লাস্ট 4-5 বছরে কাউকে দেইনি বা আমি চিন্তাও করিনি কখনো। সেটা হচ্ছে প্রতিটা স্ট্যানজাই তো এক একটা প্যারাগ্রাফ, এক একটা টপিক নিয়ে আলোচনা করেছে। যেমন এই স্ট্যানজাটাতে বিলি দি স্পিরিট সম্পর্কে আলোচনা করেছে, এই স্ট্যানজাটাতে আলোচনা করেছে যেমন এইটাতে চাঁদ সম্পর্কে, চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে হাইবর্ন মেয়ের সঙ্গে তুলনা করা, কবির সঙ্গে তুলনা করা হচ্ছে, কম্পেয়ার টু পোয়েট। তো তোমরাও একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং বা ফার্স্ট ইয়ার রিডিং অ্যান্ড রাইটিং পড়েছো, তোমরা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স পড়েছো। প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স পড়েই আমরা বুঝতে পারি যে এই প্যারাগ্রাফটা কি সম্পর্কে। সেজন্য প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা থাকতে হয় সাধারণত প্রথম লাইনের ভেতরে, প্রথম লাইন বা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম লাইনেই দিয়ে দিতে হয়। তো তোমরাও তোমাদের যে প্যারাগ্রাফগুলো লিখবা, ব্রড কোশ্চেন লিখতে গিয়ে যে প্যারাগুলো দিবা, প্যারাগুলোর ভেতরে কি বলতে চাচ্ছ এটা শুরুতেই প্রথম লাইনে দিয়ে দিতে হবে। অনেক সময় পেঁচিয়ে পেঁচিয়ে প্রথম 2-3 লাইনে এমন বললা যে টিচার পরে বুঝতেই পারলো না যে আসলে তুমি এই প্যারাটা কি সম্পর্কে দিচ্ছ। তখন সে একেবারে খুঁটিনাটি পড়ে এবং তখন তোমার গ্রামার ভুল, বানান ভুল, এটা সেটা মেলা কিছু ধরে। যেমন এখানে দেখো টু এ আচ্ছা, দ্য স্কাইলার্ক ইজ ফার্দার কম্পেয়ার টু এ পোয়েট। তুমি যদি এই স্ট্যান্ডাটা লেখো এবং এই কবিতা যদি কোনো স্যার দেখে, তাহলে এইটুকু পড়েই বুঝবে ও আচ্ছা এখানে কবি সম্পর্কে এটা আলোচনা করেছে, বাস। এরপরে কি, আচ্ছা হাইবর্ন মেডের সঙ্গে তুলনা করেছে, বাস। এরপর এটা দেখবে রোজের সঙ্গে, গ্লো ওয়ার্মের সঙ্গে, আচ্ছা 10-এর মধ্যে 5 বা 6, 3টা কোটেশন আছে, 10-এর মধ্যে 6 হয়ে গেল মার্কস। তারা এই লাইন বাই লাইন এগুলো দেখতে যাবে না,
মানে চেষ্টা করতে হবে তাদেরকে লাইন বাই লাইন দেখা থেকে দূরে রাখা, আর একটু ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, গটগটে করে লিখতে হবে, যাতে করে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে নোটটা, এই নোটটাতে দেখো এই কবিতা এই স্ট্যান্জাটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে পরের স্ট্যান্জাটা শুরু করছে কি একটু ভেতর থেকে না, এটাকে বলা হয় টেক্সট ইনডেন্ট। হ্যাঁ, টেক্সট ইনডেন্ট বলা হয়, একটু ভেতর থেকে শুরু করেছে। তোমরা অনেকে এখান থেকেই শুরু করো, এখান থেকেই না করে একটু ভেতর থেকে শুরু করবা। আরেকটা জিনিস দেখো, এই সেন্টেন্স এবং এই সেন্টেন্সের মাঝখানে এইটার সাথে ডাবল স্পেস আছে, যার জন্য আমরা এখানে আলাদা যে একটা স্ট্যান্জা বা আলাদা যে প্যারা আমরা সেটা বুঝতে পারছি। তো আমি সবাইকে বলি যে এই প্যারাটা তোমরা 1 ইঞ্চি করে দিবা। হ্যাঁ, আমাদের লেখা তো এই লেখার চেয়ে বড় হবে, তো এই প্যারাটা তোমরা দিবা, মানে প্যারা বলছি আমি, এই স্পেসটা তোমরা 1 ইঞ্চি স্পেস দিবা। ইভেন এইখানে যেমন এই স্পেসগুলো অর্থাৎ কোটেশনের ওপরে 1 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি, 1 ইঞ্চি ফাঁকা দেওয়া, যাতে করে মানে 1 ইঞ্চি ফাঁকা দেওয়া মানে টিচারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে স্যার এই দেখেন আমি এখানে একটা কোটেশন দিয়েছি, মানে এরকম আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। আর যদি তোমরা একবারে ঢালাও ভাবে লিখে যাও, এরকম কোনো ফাঁকা ফাঁকা দিলা না, এর ভেতরে কোটেশন দিয়ে দিলা, টিচাররা বুঝতেই পারবে না ওখানে। তো কোটেশন হচ্ছে মনে করো তরকারির মশলার মতো, তো এটা যে তুমি দিয়েছো এটা তোমাকে বুঝাইতে হবে, না বুঝাইলে তুমি মার্কস পাবে না, তোমার শুধু কষ্টটাই হবে। আচ্ছা, অনেক জ্ঞান দিয়ে দিলাম, আর তোমাদের আর কিছু বলার থাকলে বলো, শেষ করে দেবো। বলো কার কি বলার আছে। স্যার বিশেষ করে সি পার্ট গুলা, বি পার্ট এবং কোশ্চেন যে পার্ট আছে আর কি, এগুলো প্রিভিয়াসলি বলো। আছেই তো আর 10 দিন, এগুলা সব কি দেওয়া যাবে এর ভেতরে? আছেই তো 10 দিন আর। 10 দিন করে দিতে পারে স্যার, আমার স্কুলে হয় না স্যার, তাহলে এই তার জন্য একটু ভালো হতো এই স্যার। প্রশ্নগুলোর সামারি। হ্যাঁ, যেগুলো অলরেডি হয়ে গেছে হ্যাঁ, এটা করা শেষ যেতে করার পারে, পরে এটা করা যেতে পারে। আমরা স্যার আমরা যে মেইন চিন্তা করলে হয়ে যেত সবার জন্য। হ্যাঁ, এটা করা যেতে পারে, এটা তাহলে আমরা করবো নেক্সট দিন থেকে। হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড তো শেষ করা পসিবল না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা স্টোরির মতো করে আমি তোমাদেরকে বলে যাব যে এই প্রশ্নটাতে কি বলা হচ্ছে, এরকমটা, ঠিক আছে। কি বলবো, কি কি প্রশ্ন পয়েন্ট কি কি হতে পারে সে পয়েন্টে দেখা দিলেন এবং সামারাইজ করে দিলেন যে এই পয়েন্ট এই পয়েন্ট লিখে, আমাদের জন্য একটু একটু ভালো হবে স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করবো এইভাবে করার। আহ, এবং সামনের দিন থেকে আমরা করব, কালকে শুক্রবার, কালকে ছুটি, শনিবার থেকেই, এবং প্রতিদিন রাত 9টায়। কিন্তু স্যার এভাবে পড়াই দিলে তো পুরোটাই অনেক সুন্দরভাবে বোঝা যায়, আমাদের পড়তে অনেক ইচ্ছে হয় তাড়াতাড়ি, মানে মুখস্থ বা লেখার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায় তাড়াতাড়ি আর কি। আমরা এভাবে পড়াই দিই না। আর ওর আহ, সাথে ওই প্রসিজারে তো সারি থাকে প্রতিটা কোথায়। না, এইভাবে এটা বলা এইভাবে এভাবে ডিটেইলে পড়ানো সম্ভব হবে না, কারণ ডিটেইলে পড়ালে আমি 10 দিনে 10টা পড়াবো শেষ, কিন্তু 10 দিনে যাতে আমি 3×10 30টা, অর্থাৎ ড্রামা, তারপরে হিস্ট্রি, তারপরে পোয়েট্রি, তিনটারই যদি শেষ করতে পারি তাহলে এটা বেশি ভালো হবে। আমি তোমাদের পছন্দ হবে, আমি যেভাবে বলবো তোমাদের পছন্দ হবে, তোমরা বুঝতে পারবা। তোমরা সামনে সামনের দিনটা ক্লাস করো, সামনের দিনটা ক্লাস করে তারপরে আমরা আবার চিন্তা করবো যে কিভাবে কি করা যায়। আর টাইম শর্ট, এই টাইমে যে খুব বেশি কিছু করা যাবে এটা না। এর আগে 2 বছর তোমরা সময় পেয়েছোই তো, 2 বছর 3 বছর, 19 সালে সেকেন্ড ইয়ারে উঠেছে, 19, 20, 21, 22, 4 বছর পর আমরা যদি লিটারেলি ধরি তাহলে 4 বছর, 4 বছর পর তোমরা পরীক্ষা দিচ্ছ, মানে আমরা যদি ইয়ার গণনা করি। হ্যাঁ, আমরা সামনের দিন পড়বো, সামনের দিন না, আগামীকাল হবে না, শুক্রবার রেস্ট, এরপরে